ভাইয়ের প্রতিদিনের সকাল হয়, তার যে স্বপ্নের প্রজেক্ট সেটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে কি করে, সেই দিয়েই। যে শাড়ি এতক্ষণ পরে কাজ করছিলাম সেটা চেঞ্জ করে এসেছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের মোট 500 রসুন রোয়া হয়েছিল, তার মধ্যে থেকে আমাদের এতটা পরিমাণে রসুন হয়ে, যদি কেউ জেনে থাকেন তাহলে রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে একটু শেয়ার করবেন যে রসুনের আচার কি করে বানানো যায়। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? ভারতীয় সময় দুপুর বেলা 1টা মানে রোজ আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ এই একই প্ল্যাটফর্মে হাজির। তো তেমনই আজকের আবারও একটা নতুন পর্ব, সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো, তাহলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন পর্বটা শুরু করি। একদিন বৃষ্টি হলে, অসময় বৃষ্টি হলে কিরকম হয় দেখেছো? ঘর বাড়ি ভালো দেখায় না, নিজেদেরও ভালো লাগে না। কিন্তু বর্ষাকালে একটানা বৃষ্টি হয়, এতটা খারাপ কারোর লাগে না। ওয়েলকাম। সকাল হতে একটু চারিদিকটা ঝাটপাট দিয়ে নিলাম, আর এখনো উনানটা পোছ দেওয়া হয়নি। মা সকালে উঠে পুঁই শাক এনেছে বাজার থেকে, সেই পুঁই শাকের পাতাগুলো বেছে দিচ্ছে সকালে রান্নার জন্য। আর আমাদের বাড়ির সেই ক্ষুদের সদস্যগুলো একে একে পড়তে আসছে। আমাদের দীপশিকা কি সুন্দর সেজে এসছে সকালবেলা। দীপশিকা জানি সাজলে মন ভালো থাকে, ফ্রেশ থাকে একেবারে। উনান টুকানি শুধু পোছ দিয়ে রেডি করে নিয়েছি, এবার সকালের জন্য রান্না বসাবো। তার সব কিছু এক জায়গায় করে নিয়েছি। আর এই যে একে একে দেখতে দেখতে আমাদের বাচ্চারা অনেকজনই হয়ে গেছে, এখনো কিছুজন যারা আসেনি। আমি ওদিকে সকালে যখন রান্না করতে বসছি এত ধোঁয়া হচ্ছিল যে বাচ্চারা ওখানে বসতে পারেনি, তাই ওরা চলে গেছে পোলট্রির ফার্মের ওখানে বসতে। আর বাবা এদিকে খুটকাট টুকটাক করে করে বাগান বাড়ির কাজ করে চলেছে। কয়েকটা কঞ্চি আগে থেকে দেওয়া ছিল, আর এখন কয়েকটা কঞ্চি আবার গাছের গোড়ায় বসিয়ে দিচ্ছে। যে গাছগুলো একটু লতিয়ে যাচ্ছে সেগুলো তো কিছু ধরে উঠবে, যার কারণে এই কঞ্চিগুলো বাবা কেটে এনে এনে বেশ ভালো করে বসিয়ে দিচ্ছে। ও হয়নি এখনো, পালা আরো লাগবে। সকাল হতেই আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমি যেমন রান্নার দিকে চলে যাই, মা এই বাচ্চাদের নিয়ে বসে সকালে। বাবার মতো টুকটাক এটা এই ঘেরা দেওয়া, বেড়া দেওয়া, বাগানে একটু টুকটাক ঘাস বাছা, এগুলো বাবা করতে থাকে। সঙ্গে ভাইয়ের এই যে ঘর, এখানেও কিছুটা হেল্প করে।
ভাইয়ের প্রতিদিনের সকাল হয়, তার যে স্বপ্নের প্রজেক্ট সেটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে কি করে, সেই দিয়েই ও সকালবেলা উঠেই লেগে পড়ে ওর এই কাজে, যেটা ধীরে ধীরে ও একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের এই যে পোলট্রির ফার্মের চালের যে বস্তা পুরোটাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ধানের পাতায় সেই শিশিরে ভেজা সকাল দিয়েই এখনো শুরু হচ্ছে আমাদের সকালটা। বেশ ভালোই বেলা হয়েছে, 8টার কাছাকাছি, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে চলে গেছে, তবুও শিশির বিন্দুগুলো এখনো ধানের পাতায় আছে। মেঘটা পুরো নীল হয়ে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। যখনই আকাশের দিকে তাকাচ্ছি, খোলা আকাশ, যেন আরও মনটা বেশি ভালো হয়ে যাচ্ছে। আর আমাদের 19টা আম গাছ থেকে আর এই একটাই আম গাছে একটু আম আছে, আর বাদবাকি একটাও গাছে আম নেই, সব মুকুল ঝরে গেছিলো কুয়াশার কারণে। এই থালার মধ্যে আমাদের বাগান থেকে যে ধনেগুলো তুলেছিলাম মিলি আর আমি দুজনে মিলে, সেই ধনেগুলো রোদে দেওয়া আছে। বেশ ভালোই পরিমাণে ধনে হয়েছে। আমরা যদি আরেকটু ভালো করে এই গাছগুলোর প্রতি নজর দিতাম তাহলে আরও ভালো হতো। আজকের সকালটা তো সবাই সবার মতো ব্যস্ত ছিল। আমি যেমন রান্নার দিকে ছিলাম, বাবা একটু বাগান বাড়ির কাজ করছিল, মা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসছিল, আর ভাই হচ্ছে ভাইয়ের ঘরের চালের কাজ করছিল। তারপরে দেখলাম কিছুটা সময় আমার হাতে আছে, যে টাইমে আমি কিছুই করার মতো কাজ দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম এই যে সকালবেলা কুয়াশায় ভিজে গেছে নারকেলের পাতাগুলো, এর থেকে কাঠিগুলো তুলে নিই। তাই বসছিলাম, এক ঝাঁপ নিয়ে বসছিলাম, অনেকটাই তোলা হয়ে গেছে আর একটু বাকি আছে। আমাদের রসুনগুলো সব তোলা কমপ্লিট হয়ে গেছে। রসুন বাগানের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছিল, তো সেই গাছটা একটু একটু করে লতি যাচ্ছে। বাবা এগুলো কি করছো? এগুলো পচে করছি, করে আবার কচু লাগাতে হবে। গাঁটি করছো? হ্যাঁ, কচু লাগানোর সময় হয়ে গেছে তো। হ্যাঁ, বাবা এই নারকেলের পাতাগুলো এক জায়গায় করে গুছিয়ে রেখে দিয়েছিল, আমাকে বলেছিল কাঠিগুলো তুলে দিতে। তো আজকের এই সেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। একটা ঝাঁটা হবে না, ছোট মতো হবে। ছোট মতো না। দেখি বাবা বলছিল আর কোথায় পাতা আছে, আমি বললাম তুলে রাখবে, আমি আবার এরকম সময় পেয়ে তোমার কাঠি তুলে দেবো। আর এই আর যতটা হয়েছে এই এতটা আরো হলে ঠিকঠাক হবে না? হুম, তো ছোট আবার ভালো, একদিক থেকে ভারী ঝাঁটাচ্ছে, হালকা ঝাঁটা। না, এবার হচ্ছে ঝাঁটা বাদ স্টেশন ঝাঁট দেওয়ার মতো ঝাঁটা। তাহলে আরো কিছু কাঠি লাগবে। না, বাবা বললো আর কোথায় আছে, আমি বললাম তুমি তুলে রাখবে, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। এই পাতাগুলো ওই দিকে দাও। রোদে দেবো, হ্যাঁ, দিয়ে আবার জ্বালিয়ে দেবো এই পাতাগুলো। একটু ভেজা ভেজা আস বলে তুলতে ও সুবিধা শুকিয়ে হয়েছে। যাওয়ানো যায় দিলে। খেলি দাও, খেলি দাও, পাতা লাগুর খেলি দাও, একে রোদি শুকিয়ে যাক, দুপুরবেলা রাঁধা হয়ে যাবে নুতে। যে শাড়ি এতক্ষণ পরে কাজ করছিলাম সেটা চেঞ্জ করে এসেছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেওয়ার পর এখন এসছি দুপুরে রান্নার জোগাড় হবে। একটু বাড়িতে চিংড়ি মাছ আছে, তাই কচুর পাতা তুলবো। কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, তুলে রেখে দেওয়া। আচ্ছা, কচু গাছেও কি পোকা লাগে? লাগে। ঢুকে যাই আস্তে আস্তে কচু বাগানের মধ্যে প্রবেশ করলাম।
ওই তো বাঁ হাতে একটা পাতা, ওই তোমার কোলে কাছে আর একটা পাতা, ওই দেখো একটা একটা করে গাছ ফাঁকা করো আর একটা একটা করে তোলো তাহলে। নেবো? হ্যাঁ না, আগে চেয়ে কচু গাছগুলো বড় হয়েছে, হুম। সেদিন জল দিলাম, আর একটু জল দিতে হতো। এবছর তার কচুর লতি তোলা হয়নি, গাছ ঘন হয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। কচুর পাতা তুলে দিয়ে আমি অন্যান্য কাজ করছিলাম, ততক্ষণে মা দেখি সবজিগুলো কেটে দিচ্ছে, সঙ্গে কচুর পাতাও কেটে দিয়েছে। আর আমি পুকুর ঘাটে গেছিলাম, হাঁড়ি কড়া ধুয়ে নিয়ে একবারে লেপন দিয়ে নিয়েছি, চালও ধুয়ে নিয়ে এসেছি। এবার উনানে রান্না বসিয়ে দেবো। এটা আবার বর্ষাকালের দানা দিতে হবে, ও উচ্ছে, ঢেঁড়স, লাফা এগুলো দিতে হবে। আগের বার তো আনলে গাছগুলো কত সুন্দর বার হলো, জল বয়ে বয়ে দিয়ে তারপর পোকায় কেটে দিল সব। হ্যাঁ, ওগুলো তো গরমের, আর এগুলো বর্ষার। হ্যাঁ, বর্ষাকালে রসুন পাওয়া যাচ্ছে একটা আধটা করে না? ওই একটা পাওয়া যাচ্ছে। আর এই যে বাবা এখানে কঞ্চির পালা দিয়েছে, আর অমনি সেই লাফা গাছগুলো কেমন লতিয়ে উঠে যাচ্ছে দেখুন উপরের দিকে, ওর 2-4 দিনের ভিতরে উঠে যাবে। তাই না? হ্যাঁ, মাকড় করলেই উঠে যাবে। আর ঢেঁড়স গাছে তো দেখ ফুল আসছে, এই যে ঢেঁড়স গাছের দিকে ফুল আসার মতো অবস্থায় চলে এসছে। করবে সেইটাই তো ভাবছি, তুমি তো পরিষ্কার করছো বাগান, কিন্তু এতগুলো পোকার গাছ যা লাগালাম, চাপ। কত গাছ নষ্ট হয়ে গেল হুম। পোকার জন্য। ওষুধ রেখে দেই। ওল কচুরমুখী আবার কোথায় দেবে? ওষুধ ওই সাইডটা দেবো, হ্যাঁ ওই বাঁশ গাছ দিকে। বাঁশ গাছ তো পরিষ্কার হয়ে গেছে, আর ওর যে কটা আছে ওটা কাটা হবে। হ্যাঁ, দেখো কিরকম হয়। ওটা কচু। রেখে দাও। রসুন বাগান থেকে তোলা হয়ে গেছে, তারপরেও একটা আধটা থেকে গেছে, বাবাই বাগান পরিষ্কার করছে আর আমি পেছন পেছন দেখছি কোথায় কি আছে। এই যে পরিষ্কার করার পরেও এই রসুনগুলো বাগান থেকে উঠেছে, সঙ্গে আলুও আছে, দুটো ছোট বড় মিলিয়ে। বাবা এখানে একটা, ফিরে এই যে একটা রসুন উঠেছে, ছোট বড় মিলে রসুনও এখান থেকে উঠছে। আর বাবাও এই যে নাড়াগুলো বস্তায় ভরে নিয়ে একটা সাইডে ফেলছে, যখন ওল কচুরমুখী রোয়া হবে তখন আবার তাতে ঢাকা দিতে এইগুলোই কাজে লাগবে, তাই কিনা বলো? যার কারণে একটা পাশে রেখে, আর এই যে মাটিটা তো ভেজা ভেজা আছে একটু, এগুলোকেও আবার শুকনো করার দরকার এই মাটিটাকে, তো যে কারণে একটা সাইডে রেখে আসছে। এই যে এখানটায় সব জমা করেছে, যত নাড়া ছিল সব একে একে বোঝা বেঁধে বেঁধে বাবা নিয়ে এসছে, নিয়ে এসে এখানে জমিয়ে রেখেছে, যখন আবার প্রয়োজন পড়বে এখান থেকেই নিয়ে নেব। চেপে দিতে হবে, না হাওয়া বাতাস উড়ে যাবে না হাওয়া বাতাসে। আমাদের মোট 500 রসুন রোয়া হয়েছিল, তার মধ্যে থেকে আমাদের এতটা পরিমাণে রসুন হয়েছে। আর এই রসুনগুলো দেখে ভাই বলছিল রসুনের আচার বানানোর জন্য, তো আমি তো পারি না, যদি কেউ জেনে থাকেন তাহলে রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে একটু শেয়ার করবেন যে রসুনের আচার কি করে বানানো যায়। শুধু এখানেই যে এইগুলো আছে এটা নয়, আরও কিছুটা আছে যেগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো, সেগুলোর নিচেই মেলানো আছে, আর এগুলোকে ছাদে মেলিয়ে দেওয়া হয়েছে। এই যে সেই পদ্মপুকুর, বেশ পাতায় পুকুরটা ভরে গেছে, আর পদ্মপুকুরের পাশেই ধান জমি, ধান জমি থেকে অনেক ধান ফুলে বার হয়ে গেছে এই যে ধীরে ধীরে। আগেই তো দেখিয়ে আসলাম আপনাদেরকে ছাদের উপরে অনেকটা রসুন, আর এই রসুনগুলো জল পেয়ে গেছিলো, যার কারণে এগুলো নিচেই মাটিতে রোদে দেওয়া আছে। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপর বাবা যেখানটায় আমাদের রসুন রোয়া হয়েছিল সেই জায়গাটা পরিষ্কার করেছে, আর পরিষ্কার করতে করতে কিছু রসুনও আমরা পেয়েছি সেখান থেকে। মানে একা হাতে তুললে কি আর সবাই মিলে তুললেও কি, সবটা তো একবারে ওঠে না, ওরকম পাওয়াই যায়। আলুর বেলায় তাই হয়েছিল,
তারপরে একটু ছাদে গেলাম আপনাদেরকে পুরো রসুনগুলো দেখাতে, সেখান থেকে দেখিয়ে এসে এই যে একটা গোটা বস্তা নিয়েছি, এটাকে দুভাগ করব করে এই যে শিল্পার মামার বাড়ি থেকে অ্যালোভেরা গাছ এনেছিলাম, এটা এখন বসাবো আমি বস্তার মধ্যে মাটি ভরে, আর এই গাছ দুটোকে বসাবো। আর এই যে আমার তেঁতুল বাহিনী বলুন আর সঙ্গী সাথী যাই বলুন, এদের ছুটি হয়ে গেছে, কিন্তু এরা এখনো বাড়ি যেতে পারছে না, খেলা করবে। আর আমার ওদিকে মহারানী তো আমার একটু ভিডিও ধরে দেয়, মহারানী হচ্ছে খেলতে যাচ্ছে না বলে ওরাও আর খেলতে পারছে না। সেই সঙ্গে ওদের আরও একটা জিনিস হচ্ছে, রবীন্দ্র জয়ন্তীতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সেই জন্য ওদেরও একটু নাচ গানের প্র্যাকটিস চলছিল। তো আজকের মা শরীরটা খুব একটা ভালো না থাকায় সেটা আর হচ্ছে না, প্রায় সময় ওরা ওই জিনিসটা ছুটির পরে প্র্যাকটিস করে আমাদের বাড়ি থেকেই। মানুষের তো বন্ধু বান্ধব হয় সমবয়সী, মানে একই বয়সে একই ক্লাসে পড়া, আর আমার বন্ধু বান্ধব হচ্ছে এরা ভালো মন্দ সবটাই, জল আনতে যাওয়া, বাজারে যাওয়া, এদের সঙ্গে থাকলে মানে এদের সঙ্গে থাকার আনন্দটাই আলাদা। দেখ মিলি, বস্তাটা সেলাই করে নেবো বুঝলি। বস তোরা এক জায়গায় বস, দুটো বস সঙ্গে করবো, বস আর একটুখানি খেলা করবি। দাঁড়া আমি এগুলো চারাটা বসিয়ে নি, দীপশিকা চারা দিয়েছিলাম, দীপশিকা বসিয়ে নিয়েছিস? হ্যাঁ আমি রবিবারে বসে নিয়েছিলাম। তাই তুই তো অনেক এগিয়ে গেছিস। কিতে করে বসেছিস? টবে বসিয়েছিস তুই? কিসের টব? মাটি ভরে বসিয়ে দিয়েছি। জল দিস ওটাতে? হ্যাঁ। কোথায় ছাদে? আমি তো রোদে রাখি না, আমি সময় সময় হ্যাঁ ছাওয়ায় রাখলে ভালো হয়। আমি ছাওয়ায় মানে ছাদের ছাওয়া থাকে ওই ছাওয়ায় রাখি, রোদ পড়ে না ছাওয়ায় ভালো হয়। যেখানে রোদ পড়ে না ছাদে ওইখানটায় রাখি আমি। দড়িগুলো কাটবে না? তোমার একটু ধরতে দেখি বস্তাটা, দাঁড়ায় ভেজে দিই। কাজ করিস না কিন্তু আমার বকবে বলো ঠাকুরদা। শোন দীপশিকা, আমাদের এই যে গ্রুপের নাম দিয়েছে তেঁতুল বাহিনী। একজন বলেছে আমরা নাকি তেঁতুল বাহিনী। হ্যাঁ আর একজন বলেছিল যে তুমি কি মিলিকে ব্লগ করে ছাড়বে? হ্যাঁ, তুমি কি মিলিকে ব্লগার বানিয়ে ছাড়বে? মিলি আবার মাঝে মাঝে প্র্যাকটিস করে, নমস্কার আপনারা ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগে বলে, আর একা একা হাসে। কেন পিছনে বাড়ি হতে হয়ে করি ভিডিও ধারে কেন একা একাই বলে, কারোর ধরতে লাগে না ওর। দেখি শিল্পা সবারে বাড়ি এইটা এটা হচ্ছে আমরা কিন্তু টফি টফি না না এটা কাপ আর ওই যে বাটি নুডলসে শিল্পদের পিউটি খাটে বসতে পারল না। এটা চার কাপ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দা এনেছি সাথে, কেটে দেবো। তোরা আমার একটা কাজ করে দিবি তাই বল। হ্যাঁ মাটি করতে হবে, চল চলো চলো আমরা তো আগে থেকেই রেডি। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি মাটি তুলতে, আবার একসঙ্গে গাছে নিয়ে যাচ্ছি। উল্কি মাটিগুলো নিতে হবে, এই এক জায়গা উল্কি মাটি, এই এক জায়গা উল্কি মাটি, এইগুলো নেবো। হ্যাঁ বস্তা করে। ও বৌদি বৌদি এই যে কেচো, এই তো
চল ওইখানে না, আমরা এখান থেকে ফাঁকা রাখবো, দুজন মিলে দীপশিকা 2 হাতে তোল। অ্যালোভেরার এই ডালগুলো হাতে রাখতো। নাকবে হুম মাটি দিয়ে শোনাল এই ধরে আছে, আমি ধরে রাখি। আস্তে আস্তে পড়ে যাবি রে। চাং চাং একটা আমার এই সাঙ্গপাঙ্গ সেনাবাহিনী নিয়ে আসলে যদি মনে হয় সেই কাজটা 1 ঘন্টা লাগবে, তো এরা 10 মিনিট, সোনালি আর লাগবে না, 10 মিনিটের মধ্যে করে দেবে, কোনো ব্যাপারই না এদেরকে নিয়ে কাজ করা। মানে একটা গাছ তো বসানো হয়ে গেছে, এবার আরেকটা চারা বসাবো, তারপরে এগুলো বয়ে নিয়ে যেতে থেকে দেখবি কেমন কষ্ট হয় সকলে। ওই সেখানে বস্তা কেটে 2 খণ্ড করে নিয়েছিলাম, নিয়ে তাতে অ্যালোভেরা চারা বসানো ছিল, মুহূর্তের মধ্যে বসানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। দেখি তোরা একটু এগিয়ে চল। এটা এখানে দীপশিকা শিল্পা কি হলো? কোথায় যাবো আমি? বাবার বোটে। তাই গেলে আবার মাছ দিবি? তাই খোকা বিকালে আমাদের দিকে হাঁটতে আসছে ও ঠাকুরমার সঙ্গে। ঠাকুমাকে বলছো, ঠাকুমা কাকিমাকে ডাকবে না, বাবার বোটে যাবে না? আমার যেই দেখতে পেয়েছে, এ কাকিমা বাবার বোটে যাবি আয়। হ্যাঁ খোকা, আমার বাবার বোটে নিয়ে যাবে, মাছ দেবে। তাই আর কার কার নিয়ে যাবি খোকা? আমাকে আর কাকে কাকে নিয়ে যাবি? হ্যাঁ আর কাকে কাকে নিয়ে যাবি বল? আর কাকে নিয়ে যাবি? আর কাউকে নিয়ে যাবি না? হ্যাঁ ফোন দেখবে, ও বাবার বোটে গিয়ে ফোন দেখবে। কালকে সকালে বৌদিকে নিয়ে গেছিল। হ্যাঁ আমাকে নিয়ে গেছিল, আবার ওর ঠাকুর সেখানে হাঁটতে আসছে। আমাকে বলছে, ও ঠাম্মা কাকিমা নিয়ে যাবে না, বাবার বোটে নিয়ে যাবে না? কাকিমা তো গেছিল, কালকে তোমাকে খাবার দেবো কিন্তু